রংপুরের হাড়িভাঙা আমের নাম কে না শুনেছে, খেতে খুবই সুস্বাদু। এবং আমি কিন্তু এখন আছি রংপুরে পদাগঞ্জে, যে হাড়িভাঙা আমটা আপনারা খেতে খুবই পছন্দ করেন। দেখতে পাচ্ছেন আমার পিছনে অসংখ্য গাছ, সেই গাছগুলো কিন্তু ভরে আছে হাড়িভাঙা আম দিয়ে। সো আমি এখন সেই হাড়িভাঙা আমের বাগানে যাচ্ছি, আমার সঙ্গে থাকবে সাগর ভাই, তার সঙ্গে কথা বলবো হাড়িভাঙা আম কেন এত জনপ্রিয়, কীভাবে এর পরিচর্যা করা হয়, কীভাবে এটা বেড়ে উঠছে এই পদাগঞ্জে, সেই বিষয়টা একটু তুলে ধরতে চাই। সঙ্গে থাকুন। সাগর ভাই, আসসালামু আলাইকুম। হ্যাঁ, কেমন আছেন? এই তো ভালো আছে, আপনার কি অবস্থা? এই তো আছি আলহামদুলিল্লাহ। চলে আসলাম আপনাদের রংপুরে। হ্যাঁ, এই হাড়িভাঙা আমের নাম অনেক শুনছি। হ্যাঁ, এই হাড়িভাঙা আমের একদম গাছের প্রজেক্ট থেকে দেখতে দেখতে শুরু করে সবকিছু জানার জন্য কেমন চলছে এবার, মানে কেমন ফলন হয়েছে হাড়িভাঙা আমের? আলহামদুলিল্লাহ ভালো। গত বছর কিন্তু কম্পারেটিভলি ফলন কম ছিল, এজন্য একটু কৃষক পর্যায়ে কিছুটা অসন্তোষ ছিল। আলহামদুলিল্লাহ এবারে বেশ ভালো, এবং সাইজটা কালারটা সব সুন্দর। আবহাওয়া এখন পর্যন্ত খুব ভালো, এই কারণে আশা করা যাচ্ছে যে এবারে হাড়িভাঙা বেশ ভালো করবে আর কি। আচ্ছা, ঠিক আছে। এই হাড়িভাঙা আম নিয়ে আমি আরো অনেক কিছু জানতে চাই আপনার কাছ থেকে। আপনার সঙ্গে আমরা একজনকে তো সবসময় দেখি, পপি আপু, তিনি কোথায়? এমন এই প্রজেক্টের ভিতরে আছেন, দেখা হবে ওনার সাথে। ঠিক আছে, চলেন আমরা একদম প্রজেক্টে গিয়েই আম বাগান সম্পর্কে মানুষকে একটু জানাই এবং কিভাবে কি হচ্ছে সবকিছু দেখাই, তাই তো? ঠিক আছে, ওকে। ঠিক আছে, আমরা চলে আসলাম আম বাগানে, না আমের প্রজেক্ট। হাড়িভাঙা আম খেয়েছেন? আসলে আমি আম খাই, হ্যাঁ। তো আম্মু কেটে দেয় কোনটা যে হাড়িভাঙা বা কোনটা গোপালভোগ বা কোনটা কি কি আমি জানি না, বাট আজকে আমি আপনাদের এখান থেকে আম খাবো। এরপরে অবশ্যই হাড়িভাঙা খেলে একবার আপনার মনে হবে যে প্রত্যেক বছরই হাড়িভাঙা কোথায় আছে খুঁজে নিতে হবে। না, আমি আজকে হাড়িভাঙা খাবো, যদিও মনে হয় কাঁচা আছে। চলেন, ওই যে আমার মনে হয় পপি ওখানে হাড়িভাঙা। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, আমি আম খেতাম, যেহেতু আপনি পেরে ফেলেছেন আমি খাবো। এখন কাঁচা আছে যদিও আমটা। হ্যাঁ, এখন কাঁচা, এটা হাড়িভাঙা কাঁচাতে কাঁচা মিঠার মতো লাগে। তো আচ্ছা, আমরা ট্রাই করি। ঠিক আছে দর্শক, আমি একটু হাড়িভাঙা কাঁচা আম খাচ্ছি, আপনারা তো পাকা খেয়ে অভ্যস্ত। ও আচ্ছা, এটা অলরেডি পেকে গেছে? না, পাকে নাই, আমি একটু ডিপ করে রেখেছি। ঠিক আছে, ওকে। কাঁচা হাড়িভাঙাও কিন্তু হালকা কি বলে, অতটা টক নাই, কিন্তু মোটামুটি খাওয়া যায় আর কি। আঠা আছে, আঠাটা ঝরিয়ে অনেক মজা তো। হ্যাঁ, এটাই মিষ্টি, কাঁচা মিঠা টাইপ। আচ্ছা, আমি যদি আপনাকে এখন প্রশ্ন করতে চাই, রংপুরের হাড়িভাঙা আম আসলে বিখ্যাত কেন, আমাকে একটু বলেন তো। হাড়িভাঙা প্রথমত হচ্ছে যে হাড়িভাঙা তো নিজেই তার অবস্থানটা নিয়ে নিয়েছে। কারণ হলো যে হাড়িভাঙার যে মাংস আমটার অনেক বেশি, আর এটা তো কোনো আঁশ নাই। তো বয়স্করা বাচ্চারাও খেতে খুব পছন্দ করে, কারণ যখনই পেকে যায় এই আমটা কিন্তু একদম আঁশ থাকে না, চামড়া ছিললেই কিন্তু খুব ভালো খাওয়া যায়, আর খেতেও দারুণ মিষ্টি। আর বাইরের কালারটাও দেখেন কত, চামড়াটা কত ফ্রেশ, আর পাকার সময় কিন্তু সুন্দর একটা হলদে কালার চলে আসে। আর এই আমটার ইতিহাসটাও খুব ইন্টারেস্টিং, যে হাড়িভাঙা নামটাও একটা খুব ঘটনা। এটা প্রশ্ন করতে, হাড়িভাঙা নাম হলো কেন? রাইট, হাড়িভাঙা হচ্ছে একজন যিনি গাছটা লাগিয়েছিলেন, তিনি গাছটাতে পানি দেওয়ার জন্য একটা হাড়ি ঝুলে দিয়েছিলেন, গাছের সাথে দিয়ে একটা ফুটো করে দিয়েছিলেন। তো ওই ফুটো দিয়ে পানি দিতে, ওই গাছের গোড়ায় পানি দেওয়ার ব্যবস্থা করেছিলেন। তো এইখানে এই গাছে যখন আমটা পাকে, যখন অন্যরা খায় তখন কয় যে এটা কোন গাছের আম, এটা খেতে ভালো লাগতেছে। কই যে হাড়ি লাগাইছিলাম, ভাঙা হাড়ি, সেই গাছটা। তো এই যে ভাঙা হাড়ি, হাড়িভাঙা, এইভাবে করে করে কিন্তু নামটা হাড়িভাঙা হয়ে গেছে আর কি। আমি দেখতে পাচ্ছি যে বিশাল বাগান, অনেক গাছ আছে এখানে। কেমন গাছ আছে? এটা আপনাদের নিজস্ব, তাই তো? এখন এটা আমাদের লিজ করা ফার্ম আর কি। আচ্ছা, এখানে অনেক প্রায় 500-র বেশি গাছ আছে। তো তো এই অঞ্চলে আরও অনেক বাগান আছে, যেখানে অসংখ্য গাছ। কারণ এই হাড়িভাঙা রাজ্য, এটা রংপুরের মিঠাপুকুর, বদরগঞ্জ দুটো উপজেলাতেই হাড়িভাঙা অনেক ভালো পরিমাণে হয়, এবং এইটাই খুব জনপ্রিয়। এই অঞ্চল থেকে সারা দেশে যায়, বিশেষ করে ঢাকায় তো অনেক মানুষ হাড়িভাঙা পছন্দ করে। এখন আপনার কাছে প্রশ্ন করতে চাই, এবারে বাগানের ফলন কেমন হয়েছে, কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ ভালো। আর শুরুর দিকে যখন ওই যে গুটি ঝরার সময়টা, ওই সময় সবাই বলে যে এবার হয়তো ফলন কম হবে, বা এবারও সবাই বলতো যে ফলন হয়তো কম হবে, কিন্তু আলহামদুলিল্লাহ এখন দেখে মনে হচ্ছে ফলন কম না, তাই না সাগর স্যার? আলহামদুলিল্লাহ ভালো, এবং এটাই বলতে গেলে বেস্ট ফলন। কারণ একটা কি বলে, পুষ্পমঞ্জুরিতে যখন অনেকগুলো আর কি ফল ধরে থাকে, তখন কিন্তু দেখা যায় হেলথটা খারাপ হয়, আকারে ছোট হয়। আর আমার কাছে যেটা মনে হয় স্ট্যান্ডার্ড হচ্ছে একটা ইয়েতে একটা আমই থাকবে, এবং যেটা তখন ওটা আমটার কোয়ালিটি ভালো হয় আর কি, গ্রোথটা আমের ভালো হয়। সো এটা একটা বিষয়। তো ওভারঅল আমের এবার ফলন আলহামদুলিল্লাহ ভালো। ফলন তো ভালো দেখতে পাচ্ছি, কিন্তু আম তো এখনো কাঁচা। এই আম আসলে বাজারে যাবে কখন, বা মানুষ খেতে পাবে কখন?
এই তো জুনের 20 তারিখের দিকে ইনশাআল্লাহ জুনের 20 তারিখ থেকে আম হারভেস্ট করা শুরু হবে, harvest কারণ করা শুরু হবে। এটার ম্যাচুরিটি টাইমটা একটু মধ্য মৌসুমে আসে আর কি। যেমন সাতক্ষীরায় মে মাস থেকে শুরু হয়, রাজশাহীতে জুন থেকে শুরু হয় মেইনলি, আর রংপুর মৌসুমী আম। হচ্ছে জুনের মাঝামাঝি অথবা শেষের দিক থেকে শুরু হয়। আচ্ছা এই হাড়িভাঙা আম তো রংপুরের জন্য বিখ্যাত, কিন্তু অন্যান্য জায়গায় তো হয়। অন্য জায়গাতে এত ভালো হয় না, কারণ মৌসুম ভেদে আসলে আমটা যে সময় হারভেস্ট টাইম, এটার আবহাওয়া কেমন থাকে এর উপর বেস করে এরিয়া অনুযায়ী কিন্তু এক এক জায়গায় ভালো হয়। যেমন রংপুরে হাড়িভাঙাটা খুব ভালো হয়, কারণ যে সময়টা নামে সেই সময়টা মৌসুমটা খুব পারফেক্ট থাকে এর জন্য। আবার নওগাঁতে আম্রপালি বেশ ভালো হচ্ছে, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ল্যাংড়া খিরসাপাত খুব ভালো হচ্ছে। সো এইখানে হাড়িভাঙা যে পরিমাণে যে কোয়ালিটির হয়, অন্য জায়গায় এই কোয়ালিটিটা আসে না। এইখানে যদি আমি জিজ্ঞেস করি যে আপনারা যে প্রজেক্টে আছেন, এখানে পাইকারি দামটা আসলে হাড়িভাঙা কেমন থাকে, আর সেটা আমরা যখন ঢাকা বা অন্যান্য জায়গায় কিনি সেখানে আসলে দামটা কেমন পাওয়া যায়? গড়ে এখানে বাজারে মন প্রতি 2000 থেকে 3000 টাকা, বা লাস্টের শেষের মৌসুমে 4000 টাকা পর্যন্ত হাড়িভাঙা বিক্রি হয়। আর ঢাকায় যখন মানুষ কেনে দামটা একটু ডেফিনেটলি বেড়ে যায়, যেমন 120 থেকে 130 টাকা, বা কিছু কিছু জায়গায় 100 টাকা থেকে স্টার্ট হয়। শুরুর দিকে 100 টাকা থেকে 150 টাকা পর্যন্ত এরকম রেটে বিক্রি হয়, কারণ যেহেতু একটু শেষের দিকের, শুরুর দিকে সব জাতেরই আমের দাম কিন্তু কম থাকে। আচ্ছা ধরুন আমি ঢাকা থেকে কিনতে যাচ্ছি না, আমি একদম আপনাদের প্রজেক্ট থেকেই আমি আম কিনতে চাই, যেটাতে আসলে একদম পিওর আম যেটাকে বলে, যেটাতে কোনো কি বলে ফরমালিন বা কিছু নেই। আমি যদি এই ধরনের আম বা এই যে আম বাগান থেকে আম কিনতে চাই, সেক্ষেত্রে আসলে ঢাকা বা ঢাকার বাইরে যারা আছে বা অন্যান্য এলাকায় যারা আছে, তাদের আসলে করণীয় কি? কীভাবে কি বুঝে আমি আমটা অর্ডার করব, কিভাবে আম কিনবো, কিভাবে আমি বুঝবো যে এই আমটা আসলে একদম পিওর একটা আম? আপনার আমটা ভালো বোঝার অপশনটা হচ্ছে যে এখন যে আপনি জেনুইন সোর্স থেকে নিলে আপনি গ্যারান্টেড পাচ্ছেন, কারণ হয়তো যে অনেকে আমটা 2 দিন আগে পেরে রেখেছে কিনা, আবার 2 দিন আগে কীটনাশক স্প্রে করে তারপর দিন আপনার কাছে বিক্রি করলো কিনা, এইটা একটা রিস্ক থেকে যায়। কিংবা আড়তে সমানভাবে পাকানোর জন্য স্প্রে করে দিয়েছে, যেমন ইথোফেন কিংবা কার্বাইড। ইথোফেন যদিও পরিমিত মাত্রায় স্প্রে করার একটা অনুমোদন আছে, কিন্তু তারপরেও পরিমিত মাত্রা কিন্তু অনেকে মেনটেন করে না। আর আমাদের প্রজেক্টে আসলে তো আপনার জন্য ফ্রি, মানে আপনাদের না, ইনফ্যাক্ট সবার জন্য, যে কোনো ভিজিটের জন্যই আমরা বলছি যে আমাদের ফার্মে আসবেন, থাকবেন, ঘুরবেন, আপনাদের জন্য সাথে করে পরিবারের জন্য নিয়ে যাবেন, সেটা আলাদা। আপনি চাইলে কেনার ক্ষেত্রে আপনার অবশ্যই প্রজেক্টে সরাসরি যোগাযোগ করে নিতে পারেন। ভালো আম চেনার ক্ষেত্রে যেটা আপনি প্রশ্ন করলেন, সেটা হচ্ছে যে এই যে দেখেন আমটা কিন্তু অনেক ফ্রেশ আর কি। হ্যাঁ, একদম ফ্রেশ। আর আমের ক্ষেত্রে বৈশিষ্ট্যটা হচ্ছে যে আপনার অনেকে আমরা খুব সাইজের জন্য অনেক চিন্তা করি যে সাইজ ভালো হলেই ভালো হয়, সব খুব কালারফুল হলেই ভালো হয়, বিষয়টা এরকম না। আমটা পরিপুষ্ট হয়েছে কিনা, এটা হলো প্রধান মাপকাঠি। ধরেন এখন হিমসাগর শুরু কি করে, ধরেন যেই ডেটটা দেয়, হ্যাঁ যেই ডেট দিল, তারও দেখা গেল যে অনেকে হয়তো আগায় নিচ্ছে 2-4 দিন, তবে যে আমরা কিন্তু তার 2-3 দিন পরে শুরু করার চেষ্টা করি ডেট থেকে। কারণ ভালো আমটা আসলে ওই যে যখন ফুললি ম্যাচিওর হয় বা মধ্য সময়, যেমন হাড়িভাঙা হয়তো ডেট দিল কত 20 তারিখ ডেট দিচ্ছে, তাই না? কত সম্ভব, মানে এখন এটা সম্ভব নির্ধারণ করেনি। হ্যাঁ, তো আমরা তারও 2-3 দিন পরে শুরু করি, কারণ তখন আমটা খেতে ভালো লাগে। একটা দিন যাওয়া মানে আমটা টেস্ট আরো বাড়া। এখন আমার মাথায় প্রশ্ন আসলো যে এই যে 20 তারিখ থেকে আম মানে পারলে ভালো, এই তারিখটা আসলে নির্ধারিত হয় কিভাবে? এটা হচ্ছে যে কৃষি অফিস, স্থানীয় যে কৃষি অফিস আছে, ওনারা আম বাগানগুলো ভিজিট করে কোন সময় মুকুল আসছে টাইমটা একটু ক্যালকুলেট করার চেষ্টা করে। আমি তো একটা নিশ্চিত টাইম আছে, মুকুল আবে ম্যাচুরিটি, হ্যাঁ রাইট। পাশাপাশি আম চেক করে দেখে 2-1টা আম পেকেছে কিনা, বাগানের থেকে ওনাদের কাছে পৌঁছে যায়, ওনারা দেখে কোন কোন বাগানে ফার্মে পাকতেছে। তো এটার উপর বেজ করে কিন্তু ডেটটা নির্ধারণ করা হয়। ইন্টারেস্টিং বিষয় আছে, আমাদের আমের পুরো মৌসুমটা কিন্তু কয়েকটা ভাগে ভাগ, আগাম, মধ্য মৌসুমী, নাবিজাত। আগামটা হচ্ছে মানে আমের জাত ভিত্তিতে এটা মানে ডেটগুলো ফাইনাল করা যে কোন আমটা কোন সময় আসতে পারে। হাড়িভাঙা মেইনলি জুনের প্রথম সপ্তাহের পরেই কিন্তু এটা ম্যাচিউর হওয়া বা পাকতে শুরু করে। হ্যাঁ, প্রতি সিজনে এরকমটাই হবে, কিন্তু 5-7 দিন আগা পিছা হতে পারে। এটা ডিপেন্ড করে হচ্ছে মুকুল এবং গুটিটা কখন আসছে এটার উপর। বৃষ্টি হলে মনে হয় হাড়িভাঙা আমে একটু ফলনের ক্ষতি হয়, বৃষ্টির সঙ্গে এটার কি সম্পর্ক? মানে প্রধানত হচ্ছে যে বৃষ্টি হলে এই আমটার বডির একটু নরম থাকে, মাছি পোকা যেটা আমরা বলি, ফ্রুট ফ্লাই আর কি, এটা কিন্তু এর উপরে একটা ছোট ছিদ্র করে এখানে কিন্তু তার ডিম্বাণুর অংশ রেখে দেয়। সেটা কিন্তু আমরা সাদা সাদা যে পোকাগুলো দেখতে পাই আমের ভিতরে, যেটা সবার দেখলে খুবই খারাপ লাগে। এই এটা কিন্তু আপনি খুব ছোট পিন দিয়ে রাখে, এটা বোঝা যায় না কিন্তু। তো বৃষ্টি বেশি, অতিবৃষ্টি হলে 2টা সমস্যা হয়। এক হলো আমের গায়ে দাগ পড়ে যায়, বৃষ্টি যে পানি গাছ থেকে পড়তেছে অনবরত, এর বডিতে কালো দাগ পড়ে যাবে, হ্যাঁ তখন আউটলুকটা নষ্ট হয়ে যায়। আর হলো যে মাছি পোকা কামড় দিতে পারে, বেশি নরম হয়ে যায় যেহেতু। এই ডিম্বাণুটা পরবর্তীতে আমটা পাকতে পাকতে ওর ভিতরে আবার ছোট
মানে আবার ওই যে কিট দেখা যায় সাদা, এই কিট তৈরি হয়ে যায়। এই আম তো অনেক খেতে মজা, এটা কি বিদেশে রপ্তানি করা হচ্ছে বা এই ধরনের কিছু কি আছে? আর রপ্তানির ক্ষেত্রে আসলে সরকারি পৃষ্ঠপোষকতা কেমন পাচ্ছেন আপনারা? হ্যাঁ, আমাদের দেশে তো এখন আম রপ্তানির বিষয়ে অনেক কাজ শুরু হয়েছে, আশা করি ভালো করবে সামনে। যেহেতু আমরা প্রায় 24-25 লক্ষ মেট্রিক টন আম উৎপাদন হয় বাংলাদেশে, কিন্তু 1,500, 2,000, 2,500 টন মাত্র আমাদের দেশে বাইরে রপ্তানি হচ্ছে। এটা বাড়তেছে গ্র্যাজুয়ালি। হাড়ি ভাঙার ক্ষেত্রে শেলফ লাইফ একটা চ্যালেঞ্জ আছে, এটা খুব অল্প দিন থাকে পেকে গেলে। এই জন্য বাইরের দেশে কিছু কিছু জায়গায় খুব ফাস্ট যদি কার্গো ইয়েটা করা যায়, হ্যান্ড করা যায়, তাহলে আমটা ভালো করবে ডেফিনেটলি। কারণ খুবই সুস্বাদু আম, আঁশ নাই, মানে দেখতেও সুন্দর, সব দিক থেকে অনেক ভালো। তবে এক্সপোর্ট নিয়ে এখন আস্তে আস্তে কাজ হচ্ছে, একটু শেলফ লাইফ কম হওয়াতে এক্সপোর্টের জন্য কিছুটা ঝুঁকি আছে। তবে যদি আমরা প্রপারলি কার্গোটা হ্যান্ডেল করি, একটু ফাস্ট, এই গতিটা যদি আমরা ফাস্ট করতে পারি, খুব কুইক ডেলিভারিটা, তাহলে এটা কিন্তু বাইরের মার্কেটেও ভালো করতে পারে। কত বড় আপনাদের এই বাগানটা? আমি যদি একটু দর্শকদেরকেও দেখাতে চাই, এখানে কতগুলো গাছ বা কতটুকু বাগান আপনাদের? এইখানে আমাদের 5 একর আছে, কিন্তু আমাদের মডেলটা হচ্ছে যে আমরা একটা নিজস্ব ফার্ম রয়েছে, এবারে 40 জন চাষি এখানে আমাদের আছে। আচ্ছা, ওনারা আমাদের কন্ট্রাক্ট ফার্মিংয়ের আওতায়, আমাদের গাইডেন্স, ওনাদেরকে চাষ করার জন্য যে অর্থটা প্রয়োজন হয় আমরা আগে ইনভেস্ট করে রাখি, পরবর্তীতে ওনাদের কাছে একটা ভালো দামে আমরা কিন্তু মোটামুটি আগে থেকে কন্ট্রাক্ট করি, ওরা আমাদের বিক্রি করতে পারে। ওরা কোনো সিন্ডিকেটের মধ্যে পড়ে না। যেমন ধরেন বাজারে অনেক সময় কিন্তু সিন্ডিকেট হয়, ওনারা দাম কমায় দেয় ইচ্ছাকৃতভাবে। তো আমাদের এখানে সুযোগ নেই, আমাদের হচ্ছে তাদেরকে আমরা আগে থেকে কন্ট্রাক্ট করি, এই কোয়ালিটির আমটা আপনারা করবেন, সাইজ বলে দেওয়া থাকে, কালারের ক্ষেত্রে আমরা বলি যে এইভাবে নিয়ে আসতে চেষ্টা করবো, আমরাও গাইড করার চেষ্টা করি। ওইটা আসে, আমরা ওনাদেরকে নিয়ে নেই, ওনাদের কাছ থেকে এটা আমাদের কাছে যায়। তো এরকম 40 জন কন্ট্রাক্ট ফার্মার আছে, সেখান থেকে আমাদের আম যায় আর কি। ঠিক আছে, এখন আমি এই আমটা হচ্ছে পপি আপুর হাতে তুলে দিচ্ছি। আপু একটু আমটা আমাদেরকে কেটে কেটে খাওয়ান। শেষ অনেক প্রশ্ন করে ফেলেছে। এই প্রজেক্টে আসলে আম বাগানের পাশাপাশি আর কোনো পরিকল্পনা আছে কিনা আপনাদের? রাইট, আমাদের ওই যে ওইদিকে যদি আমরা যাইতে পারি। হ্যাঁ, একটু আমরা যাই। আমাদের এই বাগানটাতে অ্যাগ্রোবেজ একটা রিসোর্ট হবে, যেটা আমরা অলরেডি কাজ শুরু করছি। ওই সাইডে গেলে আমরা দেখতে পারবো, যেখানে আম বাগান প্লাস একটা পুকুরও আছে। আমরা যেহেতু এগ্রিকালচারে পরবর্তী স্টেপে আমরা মাছ চাষের দিকে আস্তে আস্তে যাচ্ছি, মানে একটা তো ফ্রুট নিয়ে আমাদের লঙ্গার ভিশন, নিরাপদ ফল আমরা গ্রাহকদেরকে দিতে চাই। এটার কারণে আমরা যে নিজেরা বাগান করা, এটা কিন্তু অপেক্ষাকৃত খুব কম কেমিক্যাল ব্যবহার করে আমাদের প্রসেসগুলো করা হয়, যেটা নিরাপদ আমরা বলতে পারি। আমাদের যে কন্ট্রাক্ট ফার্মাররা আছেন তাদের সাথে কিন্তু শর্ত থাকে যে আম হারভেস্টের 10 থেকে 15 দিন, সাধারণত 15 দিন টাইম লাইন রয়েছে, এর আগে স্প্রে বন্ধ করে দিতে হবে। কোনো ধরনের স্প্রে করা যাবে না, কারণ সব ওষুধেরই কিন্তু একটা পিরিয়ড দেওয়া থাকে যে এরপরে আপনাকে এটা খাবেন, আচ্ছা, তাহলে নিরাপদ হবে। তো অনেকে কী করে, ধরেন বাজার আজকে স্প্রে করেছে, 3-4 দিন পর দেখা গেলো বাজারে দাম ভালো, তখন ওরা কিন্তু বিক্রি করে ফেলছে, এখন দাম ভালো। কিন্তু আপনি যে স্প্রে করেছেন 3 দিন আগে, এটা ক্ষতি হবে, সেটা কিন্তু তারা তখন আর তিনি চিন্তা করেন না। তো এই জায়গাতে আমরা আবার তাদের কন্ট্রাক্টের আওতায় নিয়ে এসে বলি যে না, এটা করা যাবে না, আমাদের সাথে কাজ করলে আপনাকে এই টাইমটা মেনটেন করতে হবে। যখন স্প্রে দিয়েছেন এর 10 থেকে 15 যে টাইমটা বলা থাকে ওষুধের ক্ষেত্রে, সেটার পরে হারভেস্ট করতে হবে। স্প্রে করা আম বিক্রি করলে 10-15 দিন আগে সমস্যাটা বা ক্ষতিটা কি হতে পারে? ওইটা তো যেহেতু ওটা একটা ওনাদের ভারী ধাতুর একটা ইফেক্ট থেকে যায় আর কি, মানে কীটনাশক যেহেতু, তার মানে ওটা এক ধরনের বিষ জাতীয়, এটা আপনার স্বাস্থ্যের কিন্তু ক্ষতি হবে লং টাইমে আর কি। বিশেষ করে ক্যান্সার জাতীয় অনেকগুলো রোগ হয় আমাদের শরীরে, তো আমরা উচ্চ রক্তচাপ, এগুলো কিন্তু শারীরিক এই মানে আমাদের যে বিষ যেগুলো আমরা খাবারের মাধ্যমে খাচ্ছি, এটার মাধ্যমে কিন্তু তৈরি হচ্ছে। এই যে বিষক্রিয়ার ইফেক্ট, এটা কিন্তু যদি ওই ফলটা থেকে নষ্ট না হয়ে যায়, তাহলে তো আমাদের শরীরে ঢুকে যাচ্ছে, আস্তে আস্তে জমতে জমতে আমাদের বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতেছে। আচ্ছা, এইটা হচ্ছে আমরা এতক্ষণ হচ্ছে আপনাদের আম বাগানে ছিলাম, এইটা হচ্ছে আপনাদের আরেকটা প্রজেক্ট, তাই তো? এখানে হচ্ছে কৃষিভিত্তিক কাজ করা হয়, রাইট? এখানে কি কি হচ্ছে? এখানে সামনে যেটা দেখতে পাচ্ছেন পপির মানে শখের বিশেষ জায়গা আর কি। তাহলে আমরা একটু পপি আপুর কাছ থেকে শুনতে চাই যে এইখানে কি হচ্ছে, একটু বলেন। আমাদের এখানে যে পুকুরের কাজটা, এটা কেবল শুরু, কিন্তু প্রথমবার আমরা এবার মানে পরীক্ষামূলকভাবে মাছ দিয়েছি। গতকালকে আমরা চেক করেছি, মাছগুলো আলহামদুলিল্লাহ বড় হয়েছে, তাই না সাগর স্যার? আর পাশাপাশি আমার ইচ্ছে হচ্ছে এখানে মানে স্টেপ বাই স্টেপ সবগুলো শাকসবজি থাকবে নিরাপদভাবে। আর এখানে যে দেখতে পাচ্ছেন, এগুলো একবার কিন্তু মানে তুলে বিক্রিও হয়ে গেছে, একবার না কয়েকবার। অল্প 2-1টা হয়তো দেখতে পাচ্ছেন মরিচ গাছ আছে এখানে, লাল শাক, পুঁই শাক, ডাঁটা শাক, আর এখানে এই যে সিম দিয়েছি সাদা, তারপরে কলমি শাক আছে, পাট শাক, মানে মোটামুটি সবই সিরিয়ালি সব দেয়া আর কি। এখানে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হচ্ছে যে আমরা এগুলো কিন্তু কোনো ধরনের কেমিক্যাল কিছু দেওয়া হয় নাই, আর কোনো ধরনের কীটনাশকও নাই, একদম নিরাপদ। এখানে একদম সার ছাড়া, শুধু জৈব সার, এখানে শুধু গোবর সার, ভার্মিকম্পোস্ট আর গোবর দেওয়া হয়েছে আর কি, গোবর সার ব্যবহার করে। আচ্ছা, এই শাকসবজি তো হয়তোবা মানুষ খেতে পারবে না, এটা হয়তোবা আপনাদের জন্য, কিন্তু এই মাছ চাষের প্ল্যানিং কি? এটা কি মানুষের কাছে যাবে না? এক্স্যাক্টলি, আমাদের এই মাছও কিন্তু আমরা কোনো ধরনের বাইরের ফিড ইউজ করি নাই,
খুব ন্যাচারাল খাবার দিয়ে গ্রো করা। প্রথমত হচ্ছে আমরা এটা নিজে খাবো, এই শাকসবজি যেমন নিজে খাবো, এবং এখানে সবাই তো পুরোটাই তো কনজিউম করবো না, বাকিটা আমাদের ক্রেতাদের কাছে পাঠাবো, যেটা আমরা একদম তাদেরকে কনফার্ম করে দিচ্ছি যে আমরা দেখেন নিজেরা করছি, এখানে কোনো ধরনের কি বলে ঝুঁকি নেই, আপনার স্বাস্থ্য ঝুঁকি। আর এখানে সবজিও আমরা পুরোটা এক্সপেরিমেন্টাল করেছি, এটা আমরা বাড়াবো। যে অনেকে বলে যে কীটনাশক বা আপনার ধরনের রাসায়নিক সার বেশি ইউজ না করলে ফলন ভালো হয় না, শাকসবজি করা সম্ভব না। আমরা ওটা দেখতে চাই আগে, নিজেরা দেখে দেখে আমরা এটা বাড়াবো। তবে অনেকে যারা আমাদের তো এখানে একটা রিসোর্ট হবে, এই পুকুর পাড় জুড়ে ছোটো ছোটো কটেজ হবে, যারা এগ্রিকালচার দেখতে পারবে এখানে এসে, তারা ফ্যামিলি নিয়ে এসে এখানকার নিরাপদ সবজি খাবে, নিরাপদ মাছ খাবে, যারা এখানে ঘুরতে আসবে তারা হচ্ছে এখান থেকে মাছ ধরেও এখান থেকে শাকসবজি তুলে নিয়ে একদম ফরমালিন মুক্ত একদম প্রাকৃতিক খাবার খেতে পারবে, তাই তো? যাই হোক, আমরা অনেক কথা বলে ফেলেছি। আপনাকে একটা ছোট প্রশ্ন করে শেষ করতে চাই। ছিলাম আম বাগানে, চলে এসেছি মাছের খামারে, এখানে বাগান আছে। এই যে আমাদের যারা উদ্যোক্তা আছে না, প্রান্তিক পর্যায়ে কৃষি নিয়ে কাজ করতে চায়, তাদের জন্য আসলে যেহেতু আপনি এগুলো নিয়ে এখন অনেক অভ্যস্ত হয়ে গেছেন, কোনো পরামর্শ আছে কিনা? হ্যাঁ, তাদের প্রথমত হচ্ছে যারা কৃষি উদ্যোক্তা হতে চায়, অনেক ভিজিট করতে হবে অনেক ফার্ম, কারণ আমরা কিন্তু একাডেমিক্যালি কৃষি উদ্যোগের বিষয়ে পড়াশোনা করি না। আমি যদি তাদেরকে জন্য বলি, বিশেষ করে যারা উদ্যোক্তা আছেন, উদ্যোক্তাদের যেহেতু পড়াশোনার সেগমেন্ট আমাদের কোনো একাডেমিক্যালি ওভাবে নেই যে আপনি ব্যবসা, যদিও বাণিজ্য বিবিএ ডিপার্টমেন্ট আছে আমাদের, কিন্তু বিবিএ ডিপার্টমেন্ট থেকেই কিন্তু সরাসরি আবার সবাই ব্যবসায় আসে এরকম না, অনেক জেনারেল ফিল্ডে অনেকে আসতেছে আর কি। সে তাদের কারণ হলো প্র্যাকটিক্যালি শিখতে হবে। আর কৃষিটা আসলে এত কঠিন কিছু না, মানে স্টেপ টু স্টেপ ফলো করলেই হয়। আর আমরা যত বছর পড়াশোনা করে আসছি, এটাতে যদি আমরা 6 মাস 1 বছর সময় দিই, একটু স্টাডি করার চেষ্টা করি, ভালো করা যাবে। যারা বিশেষ করে কৃষি উদ্যোক্তারা এই ভিডিওটা দেখছেন, আমি বলবো যে একটু অনেক ফার্ম ভিজিট করার চেষ্টা করেন, কীভাবে করছে শেখার চেষ্টা করেন। আর আমরা যারা বিশেষ করে যারা শিক্ষিত তরুণরা আছেন, তাদের জন্য এটা খুব কঠিন না, এটা অনেক ভালো করার মাধ্যম, কারণ কৃষি সেক্টরটা অনেক ওয়াইড, এবং বর্তমানে কৃষিতে যারা শিক্ষিত তরুণরা আসছে তারা কিন্তু অনেক ভালো করতেছে, এবং এইটা দিয়ে কিন্তু ভালো একটা ইনকামও করা যায়, আই থিংক সো, রাইট? এবং আরেকটা হচ্ছে যে মানে কৃষি নিয়ে উদ্যোক্তা হতে হলে যে রংপুর, দিনাজপুর বা এই অঞ্চলে হতে হবে না, আপনি যেখানে আছেন সে জেলাতে বসে সেখানকার ফসলগুলো নিয়েই আসলে কাজ করা যায়। হ্যাঁ, কারণ যেমন দিনাজপুরে যদি কেউ থাকে, সেখানে লিচু ভালো হয়, এবং সেখানে কাটারি ভোগ চাল, এবং ওখানকার চালের বেশ সুনাম আছে। আমার নোয়াখালীতে কি ভালো হয়? নোয়াখালী মাছ যেমন ভালো হয়, মাছ নিয়ে কাজ করা যেতে পারে। রাজশাহী অঞ্চলে আম, রংপুরে নওগাঁতেও আম অনেক জায়গায় ভালো হচ্ছে, সেগুলো আম নিয়ে কাজ করা যেতে পারে। তো অনেক স্কেলে কাজ করার সুযোগ আছে, একটু খুঁজে নিতে হবে, একটু স্টাডি করতে হবে, তাহলে হয়ে যাবে। রাইট। আমাদের বাবা চাচাদের যুগ থেকে তারা যেভাবে করতো, এখন আমরা স্মার্টলি হ্যান্ডেল করলে এটা কিন্তু অনেক ভালো স্কেলে ইকোনমিক্যালি ডেভেলপ করা সম্ভব। এবং কৃষি কাজ যে আসলে খুবই অসম্মানজনক তা কিন্তু না, এটা একটা সম্মানজনক কাজ, যার মাধ্যমে আসলে স্বাবলম্বী হওয়া যায়। দর্শক, রংপুরে এসেছিলাম হাড়িভাঙা আম দেখার জন্য। হাড়িভাঙা একদম প্রজেক্টে কি বলবো, হাড়িভাঙা আম বাগান থেকেই তুলে ধরেছিলাম হাড়িভাঙার সব তথ্যগুলো। আর তার থেকে এখন চলে এসেছে মাছ বাগানে না, এটা হচ্ছে মাছের খামারে, নিরাপদ সবজির বাগানে চলে এসেছি। যেখানে থাকবেন, ভালো থাকবেন। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ, শুভকামনা রইল আপনাদের জন্য। আপনার জন্য ধন্যবাদ।